আপনাদের সবাইকে আমার প্রণাম। আর বিশেষ করে যাদের সম্মানে এবং যাদের স্মৃতিতে ডক্টর বিশ্বাস এবং ডক্টর সৌভিক মাল, তাদের পরিবারকে আমার কৃতজ্ঞতা যে আমাকে আজকে এই দুপুরে বিকালে আপনাদের সামনে আসার একটা সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন, এখন তো আমাদেরও তো বয়স খুব একটা কম হলো না, কিন্তু বয়স না কম হলেও আমরা যে সময়ের মধ্যে আছি, চিন্তা করবেন যে আজ থেকে কম বেশি প্রায় 200 বছর আগে পৃথিবীর মধ্যে যে একটা উতরোল হয়েছিল, পৃথিবীর মধ্যে যে একটা সায়েন্স লেড টার্বুলেন্স হয়েছিল, সেই লাস্ট টার্বুলেন্সটা পৃথিবীর মধ্যে বোধহয় হয়েছিল উইথ দ্য ডিসকভারি অফ ইলেকট্রিসিটি। তো আমরা আজকে সেই সময়ের মধ্যে এসে দাঁড়িয়েছি এবং সময় এবং ইতিহাস আমাদের এমনই একটা টেকনোলজিক্যাল ক্রসরোডসে এসে দাঁড় করিয়েছে যে আমরা কেবল যে একটা নতুন জিনিস আবিষ্কার করেছি তা নয়, আমরা এমন একটা জিনিস আবিষ্কার করেছি যে আমরা এই যে মানুষ, আমরা এখানে যারা রয়েছি, যারা মোটামুটি কম বেশি প্রায় 1.5 লক্ষ বছর, যে প্রায় 1.5 লক্ষ বছর ধরে পৃথিবীর বুকে আমরা শ্রেষ্ঠতম জীবিত উপজাতি বলে নিজেদের গণ্য করতাম, আমাদের সেই জায়গাটা, আমাদের ইন্টেলিজেন্স সুপিরিয়রিটি অন দ্য প্ল্যানেট আজকে প্রশ্নের মুখে পড়ছে। এবং এই যে একটা টেকনোলজি, অনেক বিতর্ক হয় চারদিকে, হ্যাঁ, জীবন নিয়ে বিতর্ক হয়, দর্শন নিয়ে বিতর্ক হয়, রাজনীতি নিয়ে বিতর্ক হয়, খেলাধুলো নিয়ে বিতর্ক হয়, কিন্তু একটা বিতর্ক জেনে রাখবেন যে পৃথিবীতে কেউ কখনো সেই বিতর্কতে জেতেনি, দ্যাট ইজ সিভিলাইজেশন হ্যাজ নেভার ওয়ান আ ডিবেট এগেনস্ট টেকনোলজি। টেকনোলজি অ্যান্ড সায়েন্স ওভার টাইম, সেটা ইলেকট্রিসিটি হোক, সেটা ডিসকভারি অফ ফায়ার হোক, সেটা কম্পিউটারস হোক, সে সভ্যতার মধ্যে সে নিজের জায়গা খুঁজে নিয়েছে। তাকে আমাদের মতামত যাই হোক না কেন, যার প্রয়োগ আছে এবং যার প্রয়োগের সার্থকতা আমাদের সভ্যতা খুঁজে পাবে, তাকে আমাদের কোনোভাবেই তার পথ আটকানো সম্ভব নয়। কোনো জিনিস বলতে গেলে, হ্যাঁ, জিনিসটার মধ্যে খুব নিরস ব্যাপারে ঢোকার আগে আমরা যদি পিছনের পাতাগুলো উল্টে একটু দেখি, সো টাইম উইল টেক আস ব্যাক ইন হিস্ট্রি। আমরা যবের থেকে একটু নিজেদের শিক্ষিত করলাম, হ্যাঁ, যখন আমরা প্রথম পৃথিবীর বুকে এসেছিলাম, সেই চিন্তা করুন, ডেনিসোভান ম্যান, নিয়ানডারথাল ম্যান, প্রি হোমোসেপিয়ান ম্যান, আমরা নাকি কাপড় জামা না পরে এই খুঁজে পিজে ফল মূল ছোটোখাটো জন্তু জানোয়ার যা পেতাম কাঁচা খেয়ে নিতাম। তো সেইখান থেকে যখন আমাদের মধ্যে একটা শিক্ষা সভ্যতা এলো, এখন মানুষের সভ্যতার বয়স কত? আপনি যে সভ্যতাকে বিশ্বাস করুন না কেন, আপনি যদি এখনকার নলেজ বেস অনুযায়ী দ্য মেসোপোটেমিয়ান সিভিলাইজেশন, দ্য সিরিয়ান সিভিলাইজেশনকে প্রথম হিউম্যান সিভিলাইজেশন বলে মানেন, তার বয়স হচ্ছে এখন থেকে চিন্তা করলে বেশি দিন নয়। আমরা পৃথিবীর বুকে আছি মোটামুটি 1.5 লক্ষ বছর, মানুষের সভ্যতার ইতিহাস টেনে টুনে 10,000 বছর। তার আগে 1,40,000 বছর ধরে আমরা কি করেছি কোনো হিসেব নেই, লিখিত পড়িত মৌখিক আমাদের কোনো ধারণা নেই। সো সিন্স হিউম্যান সিভিলাইজেশন, জবের থেকে আমাদের মধ্যে একটু লেখাপড়া চর্চা, সায়েন্স গণিত এইসবগুলো হলো, আমাদের মধ্যে অনেকেই কিন্তু চিন্তা ভাবনা করতে শুরু করলেন, বিশেষ করে ম্যাথামেটিক্যাল হিসেবপত্র এবং ক্যালকুলেশন নিয়ে, যে আমরা কোনো রকম একটা ফর্মুলা বেসড, যে সবসময় 1 + 2 3 2 + 3 5 এরকম করে না গিয়ে আমরা কোনো একটা স্ট্রাকচার বা কোনো একটা ফর্মুলার মধ্যে আমাদের ম্যাথামেটিক্যাল নলেজকে ফেলতে পারি কিনা, যেখান থেকে আমাদের এই মেকানিক্যাল নিউমেরিক্যাল হিসেবপত্রগুলো অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। তো এইরকম চিন্তা ভাবনা আমাদের সভ্যতায়, ভারতীয় সভ্যতা হয়তো 9,000 বছর হয়নি, ধরুন
7,000 বছরের কাছাকাছি আমরা আছি। তো আমরা যদি 5th সেঞ্চুরি বিসির কথা চিন্তা করি, 5th সেঞ্চুরি বিসি ভারতীয় সিভিলাইজেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টাইম। কেন? 5th সেঞ্চুরি বিসি হচ্ছে গৌতম বুদ্ধের সময়, 5th সেঞ্চুরি বিসি হচ্ছে আমাদের চরক সুশ্রুতের সময়। আবার পাশ্চাত্যে চিন্তা করলে 5th সেঞ্চুরি বিসি হচ্ছে হিপোক্রেটিসের সময়। তো যাই হোক, সেই রকম একটা সময়ে আমাদের মধ্যেও অনেকে ছিলেন যারা এই মেকানিক্যাল অটোমেটেড বেসিস অফ ক্যালকুলেশন নিয়ে চিন্তাভাবনা করতেন, এবং তার মধ্যে একজন ছিলেন আর্যভট্ট। আর্যভট্টের অনেক লেখালেখির মধ্যে তার এই চিন্তাভাবনাটা খুঁজে পাওয়া যায়, দ্যাট দ্য বিগিনিংস অফ অ্যালজেব্রিক থট। এবং তারপরে আমাদের এই চিন্তাভাবনাগুলো চলতে চলতে আমাদের বেশ কিছু বছর অপেক্ষা করতে হলো, এবং সেই 5th সেঞ্চুরি বিসির থেকে আপনাকে ইতিহাসের সময় ধরে একটা সময় চলে আসতে হবে যেটাকে বলে 9th to 10th সেঞ্চুরি এডি। এবং 9th to 10th সেঞ্চুরি এডি মানুষের ইতিহাসে একটা সাংঘাতিক সময়। কেন সেটা সাংঘাতিক সময়? বিকজ দ্যাট ইজ দ্য পিক অফ ইসলামিক সায়েন্স। 9th to 10th সেঞ্চুরির মধ্যে আজকে পৃথিবীর যে জায়গাগুলোর কথা কানে এলে আপনি মনে করি যে এরা খালি লড়ছে, যুদ্ধ করছে, টেররিজম, মিডল ইস্ট, বম পড়ছে, বাংকার বাস্টার বম, না, তা নয়। 9th to 10th সেঞ্চুরিতে from Damascus, from Baghdad, from the cradle of Islamic civilization, মানুষের সভ্যতার যে কাজকর্ম হয়েছে সেটা ছাড়া আমরা তথাকথিত ওয়েস্টার্ন সিভিলাইজেশনে আসি না। এবং সেরকমই একটি মানুষ, তার নাম হচ্ছে আল খাওয়ারজিমি। আল খাওয়ারজিমি তিনি ডামাস্কাসে, বাগদাদ এবং ডামাস্কাসের মধ্যে ঘোরাফেরা করতেন, এবং এর একটা সাংঘাতিক ইন্টারেস্টিং হ্যাবিট ছিল। এর হ্যাবিট হচ্ছে কি, ও রাস্তার ধারে বসে থাকতো, কারণ তখন সিল্ক রুট দিয়ে এই ভারতবর্ষ থেকে সমস্ত নানান রকম মশলা, ট্রেডার, সিল্ক, জামা কাপড় নিয়ে অ্যালং দ্য সিল্ক রুট ট্রেডিং হতো। এবং তখনকার দিনে এরা যারা হচ্ছেন চিন্তা ভাবনা করছেন, অ্যাকাডেমিয়ানরা, এরা একে অপরের সঙ্গে, তখন তো যদ্দূর খবর রাখি হোয়াটসঅ্যাপ বেরোয়নি, জিমেল বেরোয়নি, কিছুই বেরোয়নি, তো ওরা ওই ট্রেডিং ব্যাপার স্যাপারের মধ্যে ওরা একে অপরের মধ্যে, অ্যাকাডেমিয়ানরা এই উটের পিঠে, ঘোড়ার পিঠে, এর পিঠে সমস্ত অ্যাকাডেমিক স্ক্রোলসগুলো ওরা স্মাগল করতো একে অপরের মধ্যে। সো বেসড অন দ্য প্রিন্সিপালস অফ ভেদিক ম্যাথামেটিক্স, আল খাওয়ারজিমি আবিষ্কার করলেন অ্যালজেব্রা নামটা আল খাওয়ারজিমি থেকে হয়েছে। এবং আজকে এই যে কথায় কথায় আপনি শুনবেন, আমরা দু একবার কথা বলবো অ্যাবাউট অ্যালগরিদম। ব্যাপারটা কি একটু পরে আসবে। অ্যালগরিদমকে অ্যালগরিদম এই কারণেই বলা হয়, কারণ ল্যাটিন যারা ছিলেন, ল্যাটিনরা আল খাওয়ারজিমির নাম উচ্চারণ করতে পারত না। তারা ভুল ভাল ওকে উচ্চারণ করে সেটাকে অ্যালগ ফ্যালগল কি একটা অদ্ভুত বলতো, এবং এই আল খাওয়ারজিমির নামের অপভ্রংশ থেকে হচ্ছে আজকের অ্যালগরিদম। তাহলে আমরা বহুদিন ধরে চেষ্টা চরিত্র করে আসছি, এবং তারপরে আপনি দেখবেন, এখন ইতিহাস নিয়ে বলতে গেলে দুদিন কেটে যাবে আর কি, অতটা সময় নেই তো হাতে। তারপরে এই যে দেখুন, আমাদের মনে রাখবেন, আমরা স্কুল কলেজে আমাদের ছেলেবেলায়, আপনাদের ছেলেবেলায় দেখেছেন যে অনেক মানুষ থাকতেন যাদের বলা হতো সুপার ব্রেন, হিউম্যান ক্যালকুলেটার্স। অনেকে থাকে, মুখে মুখে গড়গড় গড়গড় করে হিসেব করে দেয়, প্রচুর টেবিল বলতে পারে। সো দিস গিফটেড পিপল, যারা ম্যাথামেটিক্যালি গিফটেড ছিল, তারা ছিল প্রথম হিউম্যান কম্পিউটার্স। এবং সব সময় সমস্ত দেশের পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের মধ্যে, গভর্নমেন্ট অফিসে, ওয়ার অফিসে, এইরকম, এবং মেনি অফ দেম ওয়ার উইমেন। সামহাও আমরা বরাবরই জানি যে ছেলেদের থেকে মেয়েদের বুদ্ধি বেশি, কিন্তু আপনি যতই দেখবেন না ম্যাথামেটিক্যাল সুপার ব্রেনস, এবং তার বিরাট এক্সাম্পল হচ্ছেন আমাদের শকুন্তলা দেবী। শকুন্তলা দেবীকে আমরা ছেলেবেলায় সামনাসামনি দেখিনি, তার টেলিভিশনে পারফরমেন্স দেখেছি। সে একটা 8 ডিজিট নাম্বারের স্কোয়ার রুট বলে দিতে পারত।
So these were the human super brains, human computers. কিন্তু সেটা নিয়ে তো আমরা ক্ষান্ত হব না। আমাদের চেষ্টা করে যেতে হবে যে আমাদের মধ্যে মুষ্টিমেয় ধরুন 0.001% লোক অঙ্কেতে খুব ভালো, তারা আমাদের সব ক্যালকুলেশন করবে, তাহলে তো চলবে না। আমাদের একটা সিস্টেম বার করতে হবে, আমাদের একটা মেথড বার করতে হবে, যে মেথডের মধ্যে আমার মতো বোকা লোকেরাও কমপ্লিকেটেড ম্যাথামেটিক্স, বিগ বিগ ডেটাবেসেস তারা সলভ করতে পারবেন। এবং বহু লোক এই চেষ্টায় জড়িয়েছিলেন। অ্যান্ড ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল ইন আর্লি 19th সেঞ্চুরি হচ্ছে এই ইংল্যান্ডের ভদ্রলোক, যার নাম হচ্ছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ বিভিন্ন রকম মুভিং পার্টস, গিয়ার, পুলিশ দিয়ে একটা মেশিন তৈরি করেছিলেন। তার মেশিনটার নামটা খুব অদ্ভুত, তাকে বলা হয় দ্য ডিফারেন্স মেশিন। তখনকার দিনে যখন খুব জাহাজে ট্রেডিং হচ্ছে, অনেক টাকা পয়সার লেনদেন হচ্ছে, আর্লি ডেজ অফ ইন্স্যুরেন্স কাজকর্ম হচ্ছে, এদের অনেক বড় বড় হিসেব করতে হতো, কমপ্লিকেটেড অ্যাকচুয়ারিয়াল ফর্মুলাস লিখতে হতো। তো চার্লস ব্যাবেজ ঠিক করলেন যে এইসব বোরিং কাজকর্ম আমাকে দিয়ে আর করিও না, আমি একটা মেশিন আবিষ্কার করলাম, এই মেশিনের মধ্যে আমি কিছু কমান্ডস দিতে পারলে এখান থেকে এই ক্যালকুলেশনগুলো ধীরে ধীরে বেরিয়ে আসবে। কিন্তু ধরে নিন এইটা হয়েছিল 1820-তে। তো 1820-তে চার্লস ব্যাবেজ প্রথম মেকানাইজড ক্যালকুলেশন দেখাবার পরেও কিন্তু লোকেদের মনে হতো, দূর বাবা, এটা একটা কাজ নাকি, এটা কি একটা বোরিং টাইপের কাজ, এর কোনো ভবিষ্যৎ নেই। তো ইভেন ইন দ্য সায়েন্টিস্ট কমিউনিটি চার্লস ব্যাবেজকে খুব একটা পাত্তা দেওয়া হয়নি সেই সময়। কে তাকে পাত্তা দিল? আমার একটু সিনেমা দেখার বাতিক আছে, আপনারা যারা সিনেমা দেখেছেন জানি না এনিগমা বলে ছবিটা দেখেছেন কিনা। এই যুগের গত 100 বছরের মধ্যে বোধহয় ওয়ান অফ দ্য মোস্ট গিফটেড হিউম্যান বিংস, যার জীবন নিয়ে এই সিনেমাটা করা, তার নাম হচ্ছে অ্যালেন টিউরিং। যারা ইংল্যান্ডে গেছেন বা যাবেন, ইংল্যান্ডের মধ্যে সব থেকে যে জায়গাটায় লোককে পয়সা দিলে কোনোদিন যাবে না, ব্লেচলি বলে একটা ছোট্ট, ঠিক নর্থ অফ লন্ডন একটা ছোট্ট গ্রাম আছে। এই ব্লেচলি পার্কে অ্যালেন টিউরিংকে বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ অ্যালেন টিউরিং যখন ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্স পড়াচ্ছেন, লোকে সবাই বলতো এর মাথাটা সাংঘাতিক শার্প, এবং ও সারাদিন বসে বসে মেশিনের মধ্যে দিয়ে কোড ব্রেকিং করার চেষ্টা করছে। কেন সেই সময় কেন কোড ব্রেকিং বিকেম ইম্পর্টেন্ট? কারণ 1940s হিটলার ষড়যন্ত্র করছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে তখন ইংল্যান্ডকে আক্রমণ করবে বলে। এবং তখনকার দিনে আমরা এখনকার ছেলে মেয়েরা দেখিনি, আমরা টেলিগ্রাফ মেশিন হাতে দেখেছি, ওই টুকটুক টাক টাক টুকটুক টাক টাক করে নানান রকম সেই কোড, সেই স্রোতের মতো সিক্রেট মেসেজেস আসছে, কোড আসছে, এরা রেডিও ওয়েভসে শুনতে পাচ্ছে, কিন্তু কোডগুলোকে ব্রেক করতে পারছে না। তো অ্যালেন টিউরিং এই বসে বসে একটা মেশিন তৈরি করলেন, যে মেশিনটার নাম হচ্ছে দি এনিগমা মেশিন। এবং টিল দি এন্ড অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জার্মানরা খবর পায়নি দ্যাট দ্য মেশিন ওয়াজ অলরেডি মেড। এবং জার্মানি যখন মনে করছে যে তারা সিক্রেট মেসেজ পাঠাচ্ছে, এই মেশিনগুলো ব্লেচলি পার্কে টিউরিং এবং একটা পুরো একটা ফর্মুলারাইজ সিস্টেম করেছিল, যে সেই কোডগুলোকে এনিগমার মধ্যে ফিট করে দিলে ডিকোডেড হয়ে মেসেজগুলো বেরিয়ে আসছিল। সো ইন দ্য 1940s is the first successful application of computing in our lives. ইংল্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মাথা তুলে দাঁড়াতে পেরেছিল only because of two technologies. One was decoding by Alan Turing, and second was it is the first time in a war যে রেডারের অ্যাপ্লিকেশন হয়েছিল। So radar and computed mathematics was the two technologies যেটা 1940s-এ হিটলার খবরটা আগে হিটলার পেল, যুদ্ধটা হারতো না। He never knew যে ও যাই কোড পাঠাচ্ছে, এই লোকটা একটা ছোট্ট অখ্যাত গ্রামে বসে বসে এটাকে ডিকটেট করছে। আফটার 1940s আমরা উপলব্ধি করলাম, আমরা রিয়েলাইজ করলাম যে হোয়াট ইজ দ্য পাওয়ার অফ মেকানিক্যাল কম্পিউটিং।
এবং এই নিয়ে কম্পিউটার তৈরি হচ্ছে, প্রচুর প্রচুর কাজ হতে শুরু করেছে। এবং আর একটা জিনিস লোকেদের মাথায় এলো, সেই আইডিয়াটা কি, যে আমরা শুধু বড় বড় লম্বা লম্বা প্রচুর প্রচুর দিতে প্রচুর প্রচুর ক্যালকুলেশন করলে চলবে না। আপনি কি কাজ করছেন, আমি কি কাজ করছি, ও কি কাজ করছে, নিজেদের মধ্যে আমাদের একটা রিয়েল টাইম কমিউনিকেশন করতে হবে। আমাকে যদি একটানা কাগজ পিঠে মধ্যে একটা ফাইল, একটা বিরাট বিরাট এনসাইক্লোপিডিয়া বই এই ঘর থেকে ওই ডিপার্টমেন্টে নিয়ে যেতে হবে, দেন সায়েন্স স্লোজ ডাউন। সো সায়েন্স হ্যাজ টু বি অ্যাকিউরেট অ্যান্ড কমিউনিকেটিভ। এবং এই কাজ পৃথিবীময় শুরু হলো। এবং একদিন আমার মনে হয় সেই বছরটা ছিল 1981 এক সন্ধেবেলা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, এই যে পাশাপাশি ঘর দেখছেন, কতগুলো সায়েন্টিস্ট বসে এক ঘর থেকে আর এক ঘরে একটা মেসেজ পাঠাতে পারলো, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে অফ ইন্টারনেট। যে দুটো পাশাপাশি ঘরে বসে, এক ঘরে তিনজন আর এক ঘরে তিনজন, দুজনের মধ্যে কেউ তার চেয়ার ছেড়ে উঠলো না, কাউকে টেলিফোন করতে হলো না, কাউকে চিৎকার করতে হলো না, সিটিং ওয়্যার দে আর দে এক্সচেঞ্জ ডেটা, অ্যান্ড দ্যাট ওয়াজ আ বিগ ব্রেক থ্রু অফ টেকনোলজি। আমাদের সবাইয়ের একটা জন্মদিন আছে, ইন্টারনেটের জন্মদিন বলা হয় 1st of January 1983, এবং প্রথম দিকে অনেক রকম প্রিমিটিভ ইন্টারনেট সিস্টেমস ছিল। তারপর এই যে গ্লোবাল, আমরা কথায় কথায় আজকে বলি না, ইনফরমেশন টেকনোলজি, আমি লিখছি, আপনি লিখছেন, এই ইমেল করছে, এই জিমেল করছে, এই এক্সেল শিট করছে, কত রকম কাজ হচ্ছে। কিন্তু চিন্তা করে দেখুন যে এই যে সিস্টেম্যাটিকভাবে আপনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে অ্যাক্সেস করতে পারছেন, এই যে www.protocol, হ্যাঁ, একটা ছন্ন ছাড়ার দেশে আমরা সব জিনিস নিয়ে ঝগড়া করি, আমরা দুটো জিনিস নিয়ে ঝগড়া করি না। কি দুটো জিনিস? একটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস, আর একটা হচ্ছে ফোন ডায়ালিং কোড। এখন যদি ভারতবর্ষের ইচ্ছে হয় যে আমার কেন ফোন ডায়ালিং কোড 91 থাকবে, আমি এটাকে 89 করতে চাই, আপনি পারবেন না। ইট হ্যাজ বিন ইউনিভার্সালি এগ্রিড আপন। ঠিক সেই রকম ইন্টারনেটের যে অর্গানাইজেশন, যে www বেস যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রোটোকল, এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রোটোকলের জন্মদাতা হচ্ছেন ভিন্টন সার্ফ এবং বব খান, এবং যে মানুষটা আমাদের আজকে এই ফর্ম ইন্টারনেটকে দিয়ে গেছেন, তিনি হচ্ছেন টিম ব্রেনার্স লি। তার মানে আমরা এবার আস্তে আস্তে সেই 5th সেঞ্চুরি BC থেকে আমরা চলে এলাম আপনার প্রায় লেট 1980s-এ, যেখানে একাধারে আমাদের মেকানিক্যাল কম্পিউটিং বাড়ছে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের মধ্যে কমিউনিকেট করার ক্ষমতাটা বাড়ছে। সায়েন্টিস্টরা সাংঘাতিক হ্যাংলা লোক, তাদের খিদে মেটে না, তারা কেবল সফটওয়্যারে ক্যালকুলেট করবে, একে অপরের সঙ্গে কমিউনিকেট করবে, তাতে তাদের মন ভরছে না। তো এই ম্যাকার্থি বলে ভদ্রলোক, ইনি চিন্তা করুন 1956-এ, ইভেন বিফোর দ্য ইন্টারনেট ইজ ডিসকভার্ড, ওই অ্যালেন টিউরিংয়ের রাস্তায় হাঁটতে হাঁটতে এই ম্যাকার্থি বলা বলি শুরু করলেন যে আমরা যদি এনিগমা মেশিনের মতো মেশিন তৈরি করতে পারি, তাহলে উই ক্যান মেক মেশিনস থিঙ্ক। আমি মেশিনকে দিয়ে চিন্তা করাতে পারবো। যে এই গ্রুপ অফ পিপলরা বলতে শুরু করলো, মেশিন শুধু কেন ক্যালকুলেট করবে, মেশিন শুধু কতগুলো অ্যালফাবেট টাইপ করে যাবে। মেশিনকে যদি আমি ট্রেন করতে পারি, তাহলে যেভাবে আমার বাবা মা আমাকে পড়াশুনো করিয়েছে, সেভাবে আই ক্যান ট্রেন মেশিনস টু থিঙ্ক অ্যান্ড কাম আউট উইথ দ্য রেজাল্টস অফ দেয়ার থিঙ্কিং। সুতরাং ইভেন বিফোর দ্য ইন্টারনেট কেম ইনটু এক্সিস্টেন্স, আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে চিন্তা ভাবনা কাজকর্ম শুরু হয়ে গেছিল। এবার জল গড়াতে গড়াতে চলে এলো আপনার 2024-এ, এবং নানান রকম কাজকর্মের পরে 2024-এ এই দুই ভদ্রলোককে নোবেল প্রাইজ ইন ফিজিক্স দেওয়া হলো, হোপফিল্ড অ্যান্ড হিন্টন।
এই হোপফিল্ড অ্যান্ড হিন্টনের মাধ্যমে দ্য ওয়ার্ল্ড ফার্স্ট টাইম রেকগনাইজড the existence of AI as a validated information technology. নোবেল প্রাইজ কিসে দিয়েছিল? ফিজিক্সে দিয়েছিল। সবচেয়ে বেশি রাগ করেছিল কারা? ফিজিসিস্টরা। এদের নোবেল প্রাইজ দেওয়ার পরে যাকে বলে আপনার হাতে প্ল্যাকার্ড নিয়ে ফিজিসিস্টরা প্রতিবাদ করেছিল, কারণ পিওর ফিজিক্সে যারা আছেন তারা মনে করেন না যে ইনফরমেশন টেকনোলজি ইজ আ পার্ট অফ ফিজিক্স। এখনো ফিজিসিস্টরা মুখ গোমড়া করে বসে আছে এবং তারা নোবেল কমিটির কাছে প্রতিবাদ করেছে যে ভবিষ্যতে যারা এআই নিয়ে কাজ করবে তাদের কখনোই যেন ফিজিসিস্ট বলে স্বীকার না করা হয়। এই ঝগড়াঝাটিটা এখনো চলছে। বাট হোয়াট এভার বি ইট, এই জেফ্রি হিন্টন আর হোপফিল্ডের রেকগনিশনের মধ্যে দিয়ে দ্য ওয়ার্ল্ড রেকগনাইজড যে মেশিনরা ভাবতে পারে, মেশিনরা ইন্টেলিজেন্ট থিঙ্কিং করতে পারে, অ্যান্ড দিস ওয়াজ গিভেন ভ্যালিডিটি ইন 2024। তাহলে আমরা কি নিয়ে কথা বলছি? হোয়াট আর উই টকিং অ্যাবাউট টুডে? আমাদের মতো যারা প্রৌঢ় বুড়োর দলকে চিন্তা করতে হচ্ছে। আপনাদের মধ্যে আশা করি এমন কেউ নেই যে ওয়ার্ডে টাইপ করেছেন, তো আগে হ্যাঁ সবাই করেছেন, ওয়ার্ডে চিঠি লিখেছেন, টাইপ করেছেন। আপনি ধরে নিন আপনি একটা আপনার কম্পিউটারে, ডেস্কটপে বা ল্যাপটপে ধরে নিন যে আপনি একটা ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আপনি 100 বার গরুর রচনা লিখেছেন। তফাৎটা কি? আপনি যদি 100টা গরুর রচনা লিখেছেন বলে আবার ওয়ার্ডে ফিরে যান, গিয়ে বলেন এবার তুমি একটা গরুর রচনা লেখো, ওয়ার্ড লিখতে পারবে না। আপনার রাগ হতে পারে, এ কি বোকা লোক, আমি তো 100টা গরুর রচনা লিখে গরু 1 থেকে গরু 100 অব্দি ওকে লিখে আমি দিয়ে এসছি, তাও ও কেন নিজে লিখতে পারছে না? কারণ আমি ওকে ভাবতে শেখাইনি। ওই যে ডেটাটা নিজের মধ্যে নিয়ে এসে বুঝতে পারবে যে গরু কে, কেরম চেহারা, এই গরু যে আমি 100টা আমার মধ্যে ডেটা আছে বলে আমি লিখে দেবো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মেশিন লার্নিং। ঠিক যেভাবে আমাদের বাবা মারা, আমাদের শিক্ষকেরা যেভাবে মহারাজরা ছাত্রদের শিখিয়েছেন, এক্স্যাক্টলি সেই, দ্যাট ইজ নো ডিফারেন্স। এই যে হিন্টন, হোপফিল্ড, আপনি পরে আমরা একবার দুবার উল্লেখ করবো অ্যাবাউট নিউরোনাল নেটওয়ার্কস ইন লার্নিং। হোয়াট আর দে বেসড অন? একটাই প্রিন্সিপাল, দ্য প্রিন্সিপাল ইজ অফ আ চাইল্ড লার্নিং। এরা বসে 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 বছরের পর বছর এরা সাইন্টিফিক্যালি অ্যানালাইজ করেছে যে একটা বাচ্চা কিভাবে শেখে, কিভাবে তার ব্রেনের একটা সেন্টার অফ ব্রেন থেকে আর একটা সেন্টার কি করে ডেভেলপ করে, কিভাবে সে ইনফরমেশন স্টোর করে, কিভাবে প্রয়োজন হলে সে ইনফরমেশনগুলোকে বার করে এনে কথা বলে, এবং দি এন্টায়ার বায়োলজিক্যাল প্রসেস অফ আ চাইল্ড লার্নিং has been replicated in artificial intelligence. There is no difference. এরা পুরো নেটওয়ার্কটা তৈরি করেছে based on human neuronal brain pathways. তাহলে মেশিন লার্নিং এর অনেক অনেক কথাবার্তা আছে, কিন্তু মেইন কথা হচ্ছে যেরকম আগের সফটওয়্যারে আমি 100টা চিঠি লিখে একটা সফটওয়্যারে রাখতে পারি, কিন্তু সফটওয়্যার সেই চিঠি পড়ে অ্যানালাইজ করে হজম করার ক্ষমতা তার নেই। এবার আমি সফটওয়্যারকে সেই পাওয়ারটা দিলাম যে সে সমস্ত চিঠিগুলো পড়ে আমি যখন তাকে বলবো এবার তুমি আমাকে একটা 100টা শব্দে লিখে দাও ভারত কি করে স্বাধীন হলো, সে লিখে আমাকে নির্যাসটা দেখাতে পারবে। তাহলে ডেটার থেকে হলো লার্নিং, এবং এই লার্নিংগুলো আমাদের ব্রেনের মধ্যে যেমন এতগুলো লোব আছে, সেরিব্রাম আছে, সেরিব্রাল আছে, আমরা কিভাবে নেটওয়ার্কগুলোকে অর্গানাইজ করলাম? ডিফারেন্ট লেয়ার্সে আমরা অর্গানাইজ করলাম। আপনার বাড়িতে যেভাবে শেলফে আপনি বই রাখেন, নিচের শেলফ থেকে ওপরের শেলফ অবধি ডিফারেন্ট লেভেলস অফ লার্নিংয়ে এই নিউরোনাল নেটওয়ার্কগুলোকে অর্গানাইজ করা হলো। সুতরাং এআই ব্যাপারটা কি? আমরা অনেক রকম কম্পিউটার প্রোগ্রামস এটসেট্রা দেখেছি, তাহলে তার সঙ্গে যদি আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তফাৎটা বুঝতে হয়, তাহলে প্রথম কথা যেটা বুঝতে হবে যে আপনি তাকে যেরকম চাইছেন
যে আমরা যত ডেটা তার মধ্যে দিচ্ছি সে শুধু ডেটা স্টোর করছে না, সে সেই ডেটার থেকে শিখছে, সেই ডেটাটাকে সে নিজের মধ্যে রাখছে, সেই ডেটাটাকে অ্যানালাইজ করতে পারছে, এবং আমরা যখন তাকে একটা ইনস্ট্রাকশন দেব, তাকে একটা কমান্ড দেব, সেই কমান্ড অনুযায়ী সে আমাকে উত্তর দেবার ক্ষমতা রাখে। আর ওই যে প্রথম দিকে খাওয়ার জিমি এটসেট্রার গল্প বললাম, সেখানে দেখবেন যে এআইয়ের মধ্যে কতগুলো কথা আপনি বারবার শুনবেন। এই যে বিরাট বিরাট একটা সিন্ধুকে জিনিস রাখার মতো একটা সিন্ধুকের মধ্যে আমরা সমস্ত ইনফরমেশনগুলো বা ডেটা দিচ্ছি, তাদের বলে মডেল। আর আপনি যে ইনস্ট্রাকশনগুলো সেই ডেটা সেটকে দিচ্ছেন যে তুমি বাবা ঠিক এইভাবে এই ডেটাগুলোকে অ্যানালাইজ করবে, তাকে বলে অ্যালগরিদম। এবং এই অ্যালগরিদমের ওপর কাজ করে সে কখনো এক্সরে ইন্টারপ্রেট করবে, সে কখনো ছবি তৈরি করবে, সে কখনো আমাদের ওপরে আমাদের জন্য একটা টেক্সট লিখে দেবে। এখন গত 4-5 বছর ধরে এভার সিন্স অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের দেশে এসেছে, এখন পৃথিবীর নানান দিকে এআই নিয়ে অনেক অ্যাক্টিভিটি হচ্ছে। রাইট নাও যদি পৃথিবীতে চিন্তা করেন, তাহলে দ্য মোস্ট এআই অ্যাক্টিভিটি পৃথিবীতে 3টে দেশে দেখা যাচ্ছে। একটা অবভিয়াসলি ইজ ইউনাইটেড স্টেটস, সেকেন্ডলি ইজ চায়না, এবং ভারতবর্ষ তার নানান রকম অসুবিধে নিয়েও এখন মোটামুটি 3 নম্বর জায়গার মধ্যে আছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা কিভাবে অ্যাপ্লাই করছি, কোন কোন ফিল্ডে অ্যাপ্লাই করছি? অনেক রকম ফিল্ডে আছে। ফাইন্যান্সিয়াল সেক্টর সব থেকে এগিয়ে আছে, তারপরে এনার্জি রিসোর্স আছে, এবং আজকে আমরা আগামী 10-15 মিনিট যেটা নিয়ে কথা বলবো, হেলথ কেয়ারেও তার একটা প্রচুর অ্যাপ্লিকেশন আজকে এসেছে। আমাদের জীবনে যে কোনো নতুন টেকনোলজি আসে, এই নতুন টেকনোলজিটা আসার কিছু কিছু ফেজ থাকে। হ্যাঁ, আমাদের যদিও বয়স কম হলো না, এটা কিছুটা নিজেদের মধ্যে প্রেম ভালোবাসার মতো। তাহলে প্রথম স্টেজটা হয় যে একটা নতুন নতুন ভাব থাকে, এটাকে বলা হয় ইনোভেশন ট্রিগার। এবং প্রথম স্টেজের পরে যখন মানুষ বুঝতে পারে যে এটা সত্যি একটা খুব এক্সাইটিং জিনিস, তখন এটা পিকের মধ্যে দিয়ে যায়, দ্য পিক অফ এক্সপেকটেশন। আমরা এখন বর্তমানে এআই নিয়ে এখন পিক এক্সপেকটেশনে আছি। আমরা চাইছি এআই হিসেব করুক, রান্না করুক, গান করুক, ভিডিও তৈরি করুক, চিকিৎসা করুক, মারপিট করুক, সমস্ত কিছু করুক। তাহলে এই যে এআইটাকে আমরা এখন হাতে পেয়েছি, উই আর নাও অ্যাট দ্য পিক অফ এক্সপেকটেশন। অল্প কিছু সময়ের মধ্যে যখন এআইয়ের মধ্যেও তার কিছু ফাঁক ফোঁকর, সমালোচনা, ক্রিটিসিজম বেরোবে, তখন ও নিচে নেমে আসবে, তাকে বলবে দ্য ট্রাফ অফ ডিসইলিউশনমেন্ট। আমরা প্রশ্ন করতে শুরু করব, হ্যাঁ তার মানে তো এআই এত ভালো নয়, তার মানে তো একেবারে এও ভুল করে, এরও অনেক ঝামেলা আছে। এবং ভালো মন্দ মিশে যাবার পরে দেন উইল কাম দ্য প্ল্যাটো অফ প্রোডাক্টিভিটি। এবং আমরা এখন এই প্ল্যাটো অফ প্রোডাক্টিভিটিতে নেই, আমরা প্ল্যাটো অফ প্রোডাক্টিভিটি থেকে দূরে আছি। উই আর নাও, এখন আমরা একটা আমাদের বয়স যাই হোক না কেন, উই আর লাইক আ অ্যাডোলেসেন্ট চাইল্ড। একটা 10-11 বছর কি একটা ছেলের হাতে, ছেলে মেয়ের হাতে নতুন খেলনা তুলে দিলে যা অবস্থা হয়, আমরা এখন ভেরি এক্সাইটেড, আমরা প্রচণ্ড এনথুজিয়াস্টিক। এই নতুন খেলনাটা পেয়ে আমরা কি করব, হাতের পা দিয়ে বাঁধবো না একে ছুঁড়বো, আমরা এখনো ঠিক করতে পারছি না। অ্যান্ড রাইট নাও অনেক রকম কথাবার্তা হবে এআই নিয়ে, যেটা একেবারে বাইপোলার কথাবার্তা হবে। এটাকে বলে ইউটোপিয়া ভার্সেস ডিস্টোপিয়া। আমি যদি এআইয়ের খুব এনথুজিয়াস্ট হই, আমি আপনাকে গিয়ে বলবো এআই এমন সাংঘাতিক একটা জিনিস, সে তাকে চুল গজিয়ে দেবে, সে একেবারে মরুভূমিতে ধান চাষ করবে, সে সব কিছু করবে। আবার পরের লোকটা এসে আপনাকে বলবে এআই রাজ্যের মিথ্যে কথা বলে, সব কিছু চুরি, সব কিছু জাল, সব কিছু টুকে পাস করার মতো অবস্থা। তো এখন দেখবেন যে আমাদের মধ্যে পারস্পরিক এই সমস্ত এক্সট্রিম কথাবার্তাগুলো প্রচণ্ড হতে থাকে। এখন আপনারা ভাবছেন এই যে এআই ব্যাপারটা আমি কি এখনো দেখেছি, আমি কি অ্যাপ্লাই করেছি? নিশ্চয়ই অ্যাপ্লাই করেছেন। এয়ারপোর্টে ঢোকেননি এখনো? ডিজি যাত্রা অ্যাপ্লাই করেননি?
আজ অবধি পৃথিবীতে কত দিন ধরে মানুষ ছবি তুলে যাচ্ছে, ফটোগ্রাফি কবে আবিষ্কার করা হয়েছিল, কিন্তু বেসড অন ফটোগ্রাফস আমরা এখনো মানুষকে নির্ভুলভাবে আইডেন্টিফাই করতে শিখলাম মাত্র কয়েক বছরের মধ্যে। কেন? কারণ আমার আপনার মুখটাকে গোটা 20টা কোঅর্ডিনেট পয়েন্টসে ভাগ করে দিল এবং প্রত্যেকটা কোঅর্ডিনেট পয়েন্টসকে মাপ করলো। আপনি কি ভাবছেন যে আপনি যখন এয়ারপোর্টে ঢুকছেন আপনার ছবিটা ভেসে উঠছে, তখন আপনার মুখটা খুব সুন্দর বলে বা আপনি সুন্দরী বলে আপনাকে গেট দিয়ে ঢুকে দিচ্ছে? আদৌ নয়। ও আপনার মুখের মধ্যে যে 20 থেকে 26টা কোঅর্ডিনেট পয়েন্টস আছে, আপনার নাক থেকে কপালের ডিস্টেন্স, এখান থেকে ভুঁড়ুর ডিস্টেন্স, এখান থেকে ঢোঁটের ডিস্টেন্স, এগুলো মেপে দ্য মেশিন হ্যাজ রিডিউসড ইউ টু আ ফর্মুলা। এবং এই ফর্মুলাটাকে যে মনে আছে, এই ফর্মুলা ইজ লিঙ্কড উইথ দিস আধার কার্ড নাম্বার, তার মানে এই মানুষটা ইজ লিঙ্কড উইথ দিস, আমি একে গেট দিয়ে ঢুকতে দেবো। সো দিস ইজ হাউ। যে ছবি তো আমরা অনেক তুলেছি, বাট উই হ্যাড টু ওয়েট ফর মোর দ্যান 150 ইয়ার্স যে কি করে একটা ফেশিয়াল ফটোগ্রাফ থেকে আমরা মানুষকে নির্ভুলভাবে আইডেন্টিফাই করতে পারছি। এই যে একটা সাংঘাতিক চন্মনে কম্পিউটেশনাল ক্যাপাবিলিটি, এটা আমাদের ফিল্ডে, হ্যাঁ, আমরা ডাক্তাররা আমাদের হেলথ কেয়ার ফিল্ডে নানানভাবে এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। আমরা মেডিকেল রেকর্ড, যারা যারা হসপিটাল সাইডে আছেন তারা কেউ মেডিকেল রেকর্ড মেনটেন করছেন, তারা আমরা ডেটাবেস তৈরি করছি, আমরা এটাকে দিয়ে ডায়াগনোসিস করছি, এটা দিয়ে আমরা ইন্স্যুরেন্স সর্ট আউট করছি। আর আপনি যদি একজন সাধারণ মানুষ হন, আজকে ইউ আর নট ইন দ্য হসপিটাল, আপনি আপনার ট্রিটমেন্ট প্ল্যান ট্র্যাক করতে পারবেন। আপনি যদি হাতে স্মার্ট ওয়াচ নিয়ে ঘুরে বেড়ান, আপনার সারা মাসের আপনার হেলথ ডিরেক্টিভ দিয়ে দেবে। আর কদিন বাদে আপনি পার্সোনালাইজ মেডিসিনের প্রম্পট পেতে শুরু করবেন। সুতরাং হেলথ কেয়ারে আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে কথা বলবো যে হাউ নাও দ্য হেলথ কেয়ার এক্সাম্পলস আর শেপিং আপ। এইখানে যেটা আপনাকে একটা এক্সাম্পল দেখাবার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে এটাকে বলে ফুললি অটোমেটেড প্রেসক্রিপশন। আপনি একজনকে ফোন করলে একটা ডাক্তারের ছবি দেখলেন, ওটা আদৌ ডাক্তার না, কেউ নেই ওখানে। সো দিস ইজ আ ফার্স্ট, ইউ আর স্পিকিং টু অ্যান এআই। যেমনি আপনি এআই সঙ্গে কথা বললেন, সে আপনাকে একটা কিউআর কোড এবং বারকোড দিয়ে একটা প্রেসক্রিপশন তৈরি করলো। আপনি প্রেসক্রিপশনটা ডাউনলোড করে আপনার ইচ্ছে হলে আপনি সেই ট্রিটমেন্ট প্ল্যান, সেই ওষুধটা শুরু করতে পারেন। এরপর আমরা কিভাবে ইউজ করছি, এখন এটা আমাদের হসপিটালের ছবি। এখন কেউ যদি আমার ঘরে গিয়ে আমার সঙ্গে কথা বলতে বলতে বলে যে আমাকে এক টুকরো কাগজ দাও, আমি কারো টেলিফোন নম্বর লিখবো, আপনি কাউকে কাগজ দিতে পারি না। আমাদের ঘরে কোনো কাগজ নেই। এভরি লাস্ট বিট অফ ইনফরমেশন আমরা এগুলোকে বলি, ঠাট্টা করে বলি, এদের নাম হচ্ছে কাউজ। এই যে গরু নিয়ে কথা হচ্ছিল, কেন এরা গরু? কারণ এরা কম্পিউটার অন হুইলস। তো যেখানেই আপনি যাবেন, সেই আপনার পিছনে স্পাইয়ের মতো এই কম্পিউটারগুলো ঘুরে বেড়াচ্ছে এবং আপনি ডায়েট প্ল্যান থেকে শুরু করে অপারেশন নোট, তার অ্যাডমিশন, তার ওপিডিতে কি বলেছেন, তার টেস্টের রিপোর্ট কি, এভরিথিং ইজ ক্যাপচার্ড বাই দিস পিপল। এখন আপনি যত জোরে হাঁটবেন তার থেকে জোরে এরা হাঁটবে। এখন এগুলোকে লোককে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। আমি ডেসপারেট, আমি অ্যাবসলিউটলি শিওর আগামী 2 বছরের মধ্যে এভরি হসপিটাল উইল হ্যাভ 100 to 200 রোবটস যারা এগুলো নিয়ে ঘুরে বেড়াবে। I have been to China, I have been to Middle East. আমাদের এখানে ভারতবর্ষে এখন কম্পিউটার স্টেশনগুলো আছে, লোকেরা হাতে হাতে ঘুরে ঘুরে নিয়ে রেকর্ডগুলো মেনটেন করছে। আর কিছুদিন বাদে ভারতবর্ষের জনসংখ্যা যখন কমে যাবে, এই ছোট ছোট রোবটরা এগুলো নিয়ে ঘুরে বেড়াবে, তাদের মধ্যেই স্ক্রিন থাকবে, দ্যাট উইল বি মেডিকেল রেকর্ড কিপিং। দিস ইজ অ্যান অ্যাপ্লিকেশন যেটা নিয়ে এখন প্রচণ্ড উত্তেজনা, মেডিসিন ইন এআই নিয়ে। যারা আপনারা বিশেষ করে চ্যাট জিপিটি ইউজ করেন, যারা আপনারা জেমিনাই ইউজ করছেন, কেউ কেউ গ্রক 4 ইউজ করছেন, এখন দেখুন এই জিপিটি, জেমিনাই, গ্রক 4 এগুলো হচ্ছে একটা মহাসমুদ্রের মতো। আমাদের দার্শনিকরা এরা মাঝে মধ্যে বলতেন না, এ হচ্ছে মহাসমুদ্রের জ্ঞান।
বিদ্যাসাগরকে বলতেন বিদ্যাসাগর, এরা হচ্ছে আজকের বিদ্যাসাগর। হ্যাঁ, তো আপনি হঠাৎ একটা এআইর ওশান অফ নলেজের মধ্যে আপনি তাকে টুক করে একটা এক্সরে নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করবেন, করতে গেলে আপনার ঝামেলা হতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে, ওই পারপাসটার জন্য কিছু কিছু এআই এজেন্টস বা চ্যাটবটগুলো তৈরি হবে। ট্রেনের টিকিট কেটেছেন রিসেন্টলি, ইন্ডিয়ান রেলওয়ের সাইটে টিকিট কেটেছেন, ইন্ডিয়ান রেলওয়েতে আপনি ঢোকার আগে দেখবেন স্ক্রিনের ওপরে একটা চ্যাটবট উঠে পড়েছে এবং সে হাত তুলে আপনাকে জিজ্ঞেস করছে কোথায় যাবে, কি যাবে, কোথায় টিকিট কাটবে। আপনার এন্টার করার দরকারও নেই। ইফ ইউ হ্যাভ নট ট্রাইড ইট, প্লিজ ট্রাই ইট আউট। আপনি মুখে বলে বলেও পুরো প্রসেসটা আপনাকে করে দেবে, ভয়েস অ্যাক্টিভেটেড। তো কি করে কাজটা করছে? Because that is linked to a huge AI database. ও আপনাকে আপনার যেখানে যাবার দরকার ও হাত ধরে ওখানে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এগুলোকে একটা বিরাট এআইর ওশান অফ অ্যাক্টিভিটির মধ্যে এগুলোকে আমরা বলছি এজেন্ট। এখন আমাকে আপনাকে এজেন্ট বললে আপনি একটু খোঁজে যাবেন, আপনি মনক্ষুণ্ণ হবেন। এদের এই সুন্দর সুন্দর কার্টুনের মতো চ্যাটবট করে সব। আপনি একটা সিনেমার টিকিট কাটতে যান না, আপনার স্ক্রিন টাচ করার দরকার নেই সিনেমার টিকিট কাটতে। ও টুক করে উঠে দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞেস করবে কি সিনেমা দেখবে, কি দেখবে, কটায় দেখবে। আপনি মুখে মুখে বলে দিন, আপনি টাকাটা দিলেই হলো, আপনার টিকিট চলে। সো ইউ যেমন চেস্ট এক্সরে, এখন দিস ইজ ভেরি পপুলার, ভেরি পপুলার। লোকে এখন হেলথ চ্যাটবটস ইউজ করছে। চ্যাটবটকে বলছে আমি আমার এক্সরে সম্বন্ধে একটা ওপিনিয়ন চাই, ও সঙ্গে সঙ্গে আপনাকে বলবে আমাকে এক্সরেটা দাও। আপনি ওকে এক্সরেটা দিয়ে দিলেন, ও চ্যাটবটটা পট করে এক্সরেটা গিলে ফেললো, গিলে ফেলে আপনাকে ডায়াগনোসিসটা দিয়ে দেবে। রাইট? সো দিস ইজ হ্যাপেনিং। আমি আপনাকে খুব একটা সিম্পল ফরম্যাট দেখলাম। আমি কয়েক মাস আগে যখন ইউএসএতে ছিলাম, আমি অ্যাকচুয়ালি একটা ট্রায়াল রান দেখেছি যে 100 বছর ধরে ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের সব থেকে কনফিউজিং মেডিকেল কেসেস, ওরা বলতো মেডিকেল গ্র্যান্ড রাউন্ডস, একেবারে যাকে বলে ভেরি কমপ্লিকেটেড ঘাঁটা ঘোঁটা কেসগুলোকে, তার ডায়াগনোসিস 100 বছর আগে হয়ে গেছে। সেই কেসগুলোকে রিট্রিভ করে তারা এআইকে চ্যালেঞ্জ করছে, এক একটা চ্যাটবটকে চ্যালেঞ্জ করছে। আমাদের সামনে 10টা ম্যাসাচুসেটস জেনারেলের কেস নিয়ে তারা এআইকে চ্যালেঞ্জ করলো সেই চ্যাটবট থেকে। ও 9টা ডায়াগনোসিস ঠিক করলো, একটাই ফেল করেছে। 9 of the 10 diagnoses were correct. এত যেখানে অ্যাপ্লিকেশন, উইথ সো মেনি অ্যাপ্লিকেশনস, প্রথম যে প্রশ্নটা সবার মধ্যে আসবে যে এ ভুলভাল বকছে কিনা। আমরা আজকে এআই 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 বলে হই হই করে ধেই ধেই করে লাফাচ্ছি, এ ভুলভাল বলে কিনা, এর এরার রেট কত, আমরা কি শুধুই এখন একটা হাইপে চলছি, আমরা মুডের বশত লাফাচ্ছি না। আমরা অ্যাট দিস মোমেন্ট এআই এর অ্যাক্টিভিটি যখনই আপনি করেন, মোস্ট অফ দ্য টাইম এটা হিউম্যান অ্যাক্টিভিটির সঙ্গে ম্যাচ করা হয়। অ্যান্ড ইফ ইউ, আমরাও ভুল নই। এই প্রথম এটা, দিস ইজ এ ভেরি কমপ্লিকেটেড স্লাইড। প্রথম পাই চার্টটা দেখবেন যে একটা ক্লিনিক্যাল চ্যালেঞ্জ দেওয়া হলো যেখানে হিউম্যান ফেলিয়ার রেট ওয়াজ 47%, সেখানে এআইর ফেলিয়ার রেট ওয়াজ অ্যারাউন্ড 52%। তো দে আর ম্যাচিং হিউম্যান বিহেভিয়ার। আপনি যে এআইটাকে ব্যবহার করবেন, এআই হচ্ছে টুলের মতো। হ্যাঁ, আপনি একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে একটা স্কোয়ার, একটা রাউন্ড স্ক্রু খুলতে পারবেন না। সুতরাং এআইকে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে জানতে হবে যে কি পারপাসে অ্যাপ্লাই করছে। যেমন তাদের বলুন টেক্সট, আপনার যেখানে টেক্সট বেসড নলেজ দরকার, আপনি বহু বহু প্রশ্ন করবেন, বহু বহু উত্তর চাই, সেখানে যেরকম চ্যাট জিপিটি আছে। যারা রিজনিং, যারা লজিক, রিজনিং নিয়ে আপনি এআইকে কোয়েশ্চেন করছেন যে হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন অন দিস লজিক্যাল ফিল্ডস, সেখানে জেমিনাই ইজ বেটার। ইমেজ তৈরি করার সেরকম সেপারেট এআই আছে, ভিডিও তৈরি করার সেরকম সেপারেট এআই আছে। আমাদের কি করে সেটা হেল্প করছে? হাউ ইজ ইট হেল্পিং আস? হ্যাঁ,
আমি নিজেকে কখনো হাটের মিস্ত্রি বলি, কখনো কলের মিস্ত্রি বলি। তা আমরা কি নিয়ে আমার দিন আনে দিন খায়, 5 বার 6 বার উটিতে ঢুকছে বেরোচ্ছি কি নিয়ে? এই হার্টের মধ্যে একটা আর্টারি ব্লকড হয়ে গেল, বুকে ব্যথা হলো, লোকের অ্যাঞ্জিওগ্রাম হলো, অমুক হলো। আজকেই হয়তো আমি গোটা 3 লোকের হার্টে এর সঙ্গে একে জুড়ে এর সঙ্গে তাকে অপারেশন করে এসেছি। এখন এআই আমাকে কি বলছে? এখন এআই বলছে আরে এটা তো বোকা লোক, একে ওয়েট করতে হয় যতক্ষণ আর্টারিটা একটা টিউবের মতো, যতক্ষণ সেই আর্টারিটা সরু হবে, যতক্ষণ সেই আর্টারিটা বন্ধ হবে, এই বোকা মানুষগুলো তখন বুঝতে পারবে যে এর প্রবলেম আছে। আমি তারও আগে বলে দেবো। এখন কিভাবে বলছে? যতক্ষণ আমাদের আর্টারিগুলো নর্মাল থাকে তখন এআই ইজ এবল টু অ্যানালাইজ দ্য টিস্যুজ অ্যারাউন্ড দ্য আর্টারিজ। ইভেন বিফোর একটা পাইপের ভেতরে চেঞ্জ হবার আগে সে অ্যানালাইজ করে দিচ্ছে যে তার চারিপাশে কি হচ্ছে, এই টিস্যুগুলোর মধ্যে ইনফ্লামেশন হচ্ছে, ইরিটেশন হচ্ছে, যেটা একটা মানুষের করোনারি ডিজিজ হবার প্রায় 1 বছর আগে থেকে এই প্রসেসটা শুরু হয়। সো ওয়েন ইউ হ্যাভ দিস কাইন্ড অফ অ্যানালিসিস, যেটা আমাদের হাতে এখন নেই, এই 1 বছর আগে প্রেডিক্ট করে বলে দিচ্ছে বাছাধন সাবধানে থাকো, তুমি যদি সুগারটা কন্ট্রোল না করো, ভক ভক করে সিগারেট খেয়ে যাও, যদি সেই 250 কোলেস্ট্রল নিয়ে নিচে বেড়াও, সমস্যা আসবে, বিকজ দ্য টিস্যুজ অ্যারাউন্ড ইউর হার্ট ইজ নট লাইকিং দিস। আর্লি ডায়াগনোসিস অনেকগুলো ফিল্ডে আর্লি ডায়াগনোসিস, যেমন স্কিনে, স্কিন ডিজিজ ইজ ওয়ান অফ দি এরিয়াস। The skin disease is one of the most popular areas. 99% ডার্মাটোলজিস্টরা দেখে ডায়াগনোস করে। তো ডার্মাটোলজিস্ট যদি দেখে ডায়াগনোস করে, আমার এআই পারবে না কেন? এআই এর অ্যাকিউরেসি ইন দুটো এরিয়া ইজ এক্সট্রিমলি হাই। একটা হচ্ছে ডার্মাটোলজি, দ্বিতীয় হচ্ছে চোখ, স্কিন। আই ডিজিজ, আই ইজ কমপ্লিটলি ম্যাথামেটিক্যাল। অ্যান্টেরিয়র চেম্বারের কি হচ্ছে, পস্টেরিয়র চেম্বারের কি হচ্ছে, এবং আইকে এখন বলা হচ্ছে গেটওয়ে টু দ্য হিউম্যান বডি। ও চোখ দেখে বলে দিচ্ছে কারো অ্যাথারোস্ক্লেরোসিস আছে কিনা, ও চোখ দেখে বলে দিচ্ছে এর আগামী 2 বছরে সেরিব্রাল স্ট্রোকের রেট কত, চোখ দেখে বলে দিচ্ছে যে হাইপারটেনশন কন্ট্রোল, ডায়াবেটিক কন্ট্রোল অ্যাডিকুয়েট কিনা। সুতরাং অপথ্যালমোলজি ইজ টেকিং আ ডিফারেন্ট টার্ন অল টুগেদার। এই যে মেডিকেল ফিল্ডে, যে ফিল্ডটা এখন সব থেকে বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ ডায়াগনস্টিক্স। হ্যাঁ, যে আমরা সিটি স্ক্যান করছি, এক্স রে করছি, আমি অ্যাবসলিউটলি শিওর আজ থেকে 1 থেকে 2 বছরের মধ্যে দ্য রেগুলেশন উইল কাম আউট যে কোনো মানুষের এক্স রে বা স্ক্যান দেখা উচিত নয়। এভরি স্ক্যান উইল হ্যাভ টু হ্যাভ অ্যান এআই ডায়াগনোসিস। কেন? কারণ ঠিক যেমন আপনার চোখের থেকে আপনার মোবাইল ফোনের ক্যামেরাটা অন্তত 250 গুণ বেশি পাওয়ারফুল, ঠিক সেই রকম এক্স রে ডায়াগনোসিসে একটা হিউম্যান আইয়ের থেকে একটা কম্পিউটারের আই ইজ 500 টাইমস মোর পাওয়ারফুল। সো দি এন্টায়ার এরিয়া অফ রেডিও ডায়াগনস্টিক্স একটা মেশিন আগে দেখবে, একটা অ্যালগরিদম আগে সেটাকে ডায়াগনোসিস করবে, তারপরে আমাদের কাছে আসবে। মেডিকেল রেকর্ডস নিয়ে আগেও বলেছি। এখন ইসিজি নিয়ে অনেক মজার খেলা চলছে চারদিকে। কারণ আমরা যারা সেই মাস্টার মশাইরা আমাদের মাথায় গাঁটটা মেরে কান মুলে করে কত বছর ধরে আমাদের ইসিজি শিখিয়েছেন, আমরা ইসিজিতে দেখতে পারি হার্টের ব্লাড সাপ্লাই ঠিক আছে কিনা, হার্ট রেট ঠিক আছে কিনা, হার্ট রেটটা ইরেগুলার কিনা। এখন ইসিজি দেখে মানুষ জেনে যাচ্ছে যে আমার হার্টের পাম্পিংটা কত। আমি বলতে পারবো না, কোনো স্ট্যান্ডার্ড কার্ডিওলজিস্ট বলতে পারবে না। এ বলতে পারবে। কি করে বলতে পারবে? কারণ আমি আপনি গদ বাঁধা নলেজের ওপর ডিপেন্ড করি। রিমেম্বার, এআই আন্ডারস্ট্যান্ডস প্যাটার্নস, আমি আপনি প্যাটার্নস বুঝি না। ওর মধ্যে যদি 50 লক্ষ ইসিজির ডেটাবেস থাকে, ও 50 লক্ষ ইসিজি ঘেটে ঘুটে তার মধ্যে থেকে প্যাটার্ন আইডেন্টিফাই করে নিয়েছে।
এবং সেই আমাদের একটা হার্টের পাম্পিং 60% না 30% বুঝতে গেলে বলতে হবে আবার ইকো করান গিয়ে। এখন ওরা এখন দি এআই হেল্পড ইসিজি উইদাউট অ্যান ইকোকার্ডিওগ্রাম প্রেডিক্ট করে দিচ্ছে যে কার হার্টের পাম্পিং কম, কার হার্টের পাম্পিং বেশি। অ্যান্ড হোয়াট ইজ ইভেন মোর ইন্টারেস্টিং, যে আজকের পৃথিবীতে একটা কনসেপ্ট আছে, আমি জায়গায় বলেছিলাম এটা নিয়ে, দ্য ডিফারেন্স বিটুইন বায়োলজিক্যাল এজ অ্যান্ড ক্রোনোলজিক্যাল এজ। হ্যাঁ, আপনার কাউকে হয়তো বয়সটা 45 বছর, অনেক কিছু অসুখ বিসুখ হয়ে শরীরটা ঠিক ভালো যাচ্ছে, ভালো নয়, তার অ্যাকচুয়াল হয়তো দেখবেন বায়োলজিক্যাল এজ ইজ 10 years মোর, সে হয়তো 50-60 বছর তাকে দেখলে মনে হয়। সাম পিপল আর রিভার্স, তার বয়স হয়তো 70 বছর, তার শরীরের গঠন দেখলে মনে হবে এই মানুষটার 50 বছর বয়স। এখন ইসিজি ইজ গিভিং আস এ প্রেডিকশন যে আমি হয়তো বার্থ সার্টিফিকেট অনুযায়ী মানুষটার বয়স লিখব 70 years, কিন্তু ওর ক্লেমটা যখন ইন্স্যুরেন্সে যাবে তখন ওর ইসিজি বলে দেবে যে এর হেলথ কন্ডিশন কিন্তু ভালো, ইউ ক্যান কনসিডার হিজ ক্রোনোলজিক্যাল এজ টু বি 55 years। তার মানে আপনি আরও বেশি দিন বাঁচবেন। ইন্স্যুরেন্স কোম্পানি চিন্তা করে দেখবে কে কীভাবে ইনশিওর করব, রাইট? সো এআই থেকে এজ অ্যাসেসমেন্ট ইজ চেঞ্জিং। এখন বার্থ সার্টিফিকেট এজ উইল বি সুপারসিডেড বাই বায়োলজিক্যাল এজ। যেভাবে আমরা কাজকর্ম করি, হ্যাঁ, কাটাকুটি করি, সেই হাতে একটা ছুরি ধরে, ডায়াথার্মি ধরে, এই ধরে, নিডল হোল্ডার ধরে আমরা সেই সেলাই করেই যাচ্ছি তো করেই যাচ্ছি। এখন আমাদের সঙ্গে কম্পিটিশন দিতে চলে এসছেন দিস এআই কন্ট্রোল লিওনার্দো দা ভিঞ্চি। দিস ইজ দ্য দা ভিঞ্চি রোবট। হ্যাঁ, রোবট নিয়ে গল্প করতে অনেক সময় চলে যাবে। আপনি কী দরকার ছিল? হ্যাঁ, এত টাকা পয়সা এটসেট্রা, একটা রোবটের 7 কোটি না 8 কোটি টাকা দাম, কী দরকার ছিল? আপনার হাতটা বাড়ান, আপনার হাতটা বাড়ালে দেখবেন আপনার হাতটা উপর নিচ সাইডওয়েজ এরকম মাত্র দুটো প্লেনার মুভমেন্ট আছে, একটা সার্কুলার মুভমেন্ট আছে। মেরে কেটে আমরা একটা রিস্ট দিয়ে এই 4টে মুভমেন্ট করতে পারি। একটা রোবটিক আর্মকে আপনি একটা প্লেনে 12টা মুভমেন্ট করাতে পারবেন, এইটুকু তার জায়গা লাগে। নাম দা ভিঞ্চি কেন দিয়েছে? বিকজ লিওনার্দো দা ভিঞ্চি তার 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 নোটপ্যাডের মধ্যে হি গেভ দ্য কনসেপ্ট। লিওনার্দো দা ভিঞ্চি যখন আঁকতেন, হি ইউজ টু রিগ্রেট দ্য ফ্যাক্ট যে ওর আঙুলগুলো এইভাবে কেন ঘোরে না, এবং উনি বলেছিলেন যে একদিন মানুষ একটা যন্ত্র তৈরি করবে যেখানে প্রত্যেকটা জয়েন্ট তার খেয়াল খুশি মতো নড়তে পারে। অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট দ্য রোবট ইজ ডুইং রাইট নাও। আর রোবট, আপনি পেশেন্টের অপারেশন হচ্ছে এইখানে, আপনি বসে আছেন এইখানে, আপনি ধারে কাছে নেই পেশেন্টের। শুধু তাই নয়, এখন আপনি ইউএসএতে বসে ইন্ডিয়ায় অপারেশন করতে পারেন, ইন্ডিয়ায় বসে ইউএসএতে অপারেশন করতে পারেন, ওয়ান্স দ্য রোবট ইজ ডকড ইনটু পজিশন। সো দিস ইজ ওয়ান সাচ অপারেশন। দিস অপারেশন আমরা ওয়ার্কশপে তুলেছিলাম। হার্টের মধ্যে একটা আর্টেরিয়াল হারভেস্টিং হচ্ছে, অপারেশনটা হচ্ছে এই আমাদের দেখানো হচ্ছে বেলজিয়ামে, অপারেশনটা করছেন একজন সার্জন ফ্রম শিকাগো, বিকজ হি ইজ অন আ ফাস্ট ইন্টারনেট উইচ ইজ কন্ট্রোলিং। এখন আপনার অ্যানেস্থেটিক্সের যদি খুব ফি বেশি হয়, আপনি অ্যানেস্থেশিয়ার পেছনে পয়সা নষ্ট করতে চান না, তো দিস ইজ আ রোবোটিক অ্যানেস্থেশিয়া মেশিন। সেই রোবট এসে আপনার হার্ট রেট এবং পালস রেট দেখে the robot is giving the intravenous injection, আপনার কনসিয়াসনেস, হার্ট রেট, পালস রেট দেখে আপনাকে অ্যানেস্থেটাইজ করছে। অ্যাট দি এন্ড অফ দ্য প্রসিজার আপনাকে রিভার্স করছে। আপনি জেগে গেলে ডাক্তারকে বলছে পেশেন্ট ইজ অ্যাওয়েক, আমার কাজ হয়ে গেছে, আমি চললাম। রাইট? সো দিস ইজ পসিবল টুডে। আমরা আমাদের জীবনে অনেক অপারেশন দেখেছি। আই টেল ইউ, ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট, আমি সাউন্ড অফ করতে, ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট অপারেশনস, আমরা যখন এই অ্যাসিস্ট করতাম আমাদের স্যারেদের, বসেদের, একটা মোস্ট ডিফিকাল্ট অপারেশন হচ্ছে প্রস্টেটেক্টমি।
এই গভীরে প্রস্টেটের মধ্যে কেউ কিছু দেখতে পারতো না, রক্তপাত হচ্ছে। অ্যান্ড টুডে ইফ ইউ লুক অ্যাট আ রোবোটিক প্রস্টেটেক্টমি, ইট ইজ লাইক পোয়েট্রি। এক ফোঁটা ব্লাড লস হয় না, পুরো স্ক্রিন জুড়ে আপনাকে ভিউটা দিচ্ছে। তো দিস অপারেশনস হ্যাভ রিয়েলি বিন রেভলিউশনাইজড। এইটা আরো বেশি ইন্টারেস্টিং। আপনি একটা সিটি স্ক্যান করেন, আল্ট্রাসাউন্ড স্ক্যান করেন, করে অপারেশনে যান। আজকের অপারেশন থিয়েটারে কি করবে? আজকে যখনই আপনার সার্জন এই রোবটটা ঢোকাবে, এই ছবিটা খেয়াল করে দেখবেন ওই এআই কি করেছে, আপনার অপারেটিভ ফিল্ডের ওপরে ও সমস্ত স্ট্রাকচারগুলোকে সুপার ইম্পোজ করে দিয়েছে। এবং আপনি যদি অপারেট করতে করতে হট করে 2 ইঞ্চি ওপরে গিয়ে অন্য কিছু কেটে দেওয়ার টেন্ডেন্সি করেন, ওই মেশিনটা নড়বে না, ও আপনাকে কাটতে দেবে না। হ্যাঁ, ওই ভুল লেনে গাড়ি চালানোর মতো। সো অপারেটিভ ফিল্ডের ওপরে দি এন্টায়ার সিটি স্ক্যান অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন সুপার ইম্পোজড। এবং যতক্ষণ আপনি ঠিক এরিয়াতে অপারেট করছেন, দ্য রোবট উইল অ্যালাউ ইউ টু অপারেট। যদি বলে এটা আনাড়ির মতো এদিক ওদিক সেদিক, এটা কেটে দিচ্ছে ওটা কেটে দিচ্ছে, আপনি চেষ্টা করলেও ও নড়তে দেবে না আপনাকে। ও ব্লিপ ব্লিপ করে আপনার ওই সিট বেল্ট পরার মতো আপনাকে সিগন্যাল দেবে যে তুমি যে অপারেশন করছো সেটা স্ক্যানের সঙ্গে মিলছে না। সো দিস ইজ এ লিভার অপারেশন, এটা হেপাটেক্টমি হচ্ছে, ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স সার্জারিজ উইচ দ্য রোবট ইজ গাইডিং। এখন আমাদের হয়ে গেছে মহাবিপদ। সবাই তো এআই দেখে নানান প্রশ্ন করছে, একেবারে উত্তেজনায় টইটুম্বুর হয়ে পড়ছে। এখন আমরা যখন অপারেশন করছি, আপনার ওটির মধ্যে যদি 4টে ক্যামেরা ফিট করা থাকে, আপনি কবার নড়লেন একটা অপারেশন করতে, আপনার হাত কত ইঞ্চি নড়েছে, কত অ্যাঙ্গেলে নড়েছে, এর ওপরে প্রতি অপারেশনের পর একটা রিপোর্ট কার্ড জেনারেটেড হচ্ছে। শুধু টাইম নয়, আপনি খুব ভালো সার্জন, আমি একটা অপারেশন করতে 1 ঘন্টা 20 মিনিট নিয়েছি, আপনি 10 ঘন্টায় করেছেন, 1 ঘন্টা 10 মিনিটে করেছেন। আপনাকে তো প্রশ্ন করবে, তুমি 10 মিনিট কেন আমার ইলেকট্রিসিটি নষ্ট করলে? আর তারপরে আপনাকে বলবে এই মানুষটা তো টোটাল 20 ইঞ্চি নড়ে অপারেশনটা করে দিয়েছে, তোমায় কেন 30 ইঞ্চি নড়তে হয়েছিল? তার মানে ইয়োর স্কিল সেট ইজ ইনফিরিয়র। সুতরাং এখন যে শুধু আপনি হম্বিতম্বি করবেন যে আমি একটা সাংঘাতিক এক্সপার্ট, ওর কোনো ভ্যালু নেই। এভরি মুভমেন্ট ইউ আর ডুইং টুডে ইজ নাও মেজার্ড, ইউ উইল বি অডিটেড অ্যান্ড ক্রিটিসাইজড। আর একটা দুটো এক্সাম্পল দিয়ে যে আমরা এআই দিয়ে কি করতে পারছি আজকে। আমরা সবাই ইসিজি জানি। ইসিজি কি ব্যাপার? হার্ট থেকে একটা ইলেকট্রিসিটি বেরোচ্ছে, সেই ইলেকট্রিসিটিটা আপনি কভার করছেন। কিন্তু প্রশ্ন হলো, আপনার হার্টটা যে ডুক 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 করে নড়ে যাচ্ছে, তাতে তো আপনার শরীরে একটা ভাইব্রেশন হচ্ছে। এবার এই ভাইব্রেশনটা আমরা ক্যাপচার করছি। এই বুদ্ধিটা কোত্থেকে এসেছিল? গাড়ির থেকে। যখন গাড়ি চলে, গাড়ির থেকে যদি আপনি ভাইব্রেশন অ্যানালাইজ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন গাড়িটার কী কী ডিফেক্ট আছে। ঠিক সেই রকম আওয়ার বডি ইজ ফুল অফ ভাইব্রেশনস। এই ভাইব্রেশনগুলোকে যদি আমরা অ্যানালাইজ করি, আপনি বাড়িতে গিয়ে একটা সেন্সার ম্যাট্রেসের ওপর শুয়ে পড়বেন। এই সেন্সার ম্যাট্রেসের ওপর শুলে আপনার হার্ট রেট, প্রেশার, ব্লাড প্রেশার কিচ্ছু করতে হচ্ছে না, আপনার কোনো একটা কানেকশন নেই বডিতে। আপনি খালি এই সেন্সারের ওপরে শুয়ে থাকলে কন্টিনিউয়াসলি আপনার 8টা প্যারামিটার মেজার্ড হচ্ছে। শুধু যে আপনার ডাক্তার দেখতে পাচ্ছে নয়, ধরুন বৃদ্ধ বাবা মা কলকাতায় আছে, ছেলে মেয়ে নিউ ইয়র্কে বসে আছে, সে নিউ ইয়র্ক থেকে বুঝতে পারছে আমার বাবা রাত্রিরে কতবার উঠেছে, কতবার বাথরুমে যায়, বাবার ব্লাড প্রেশার কত, বাবার পালস প্রেশার কত। ছেলে মেয়ের বাড়িতে আমেরিকায় বসে ইউর এন্টায়ার হেলথ ডেটা ইজ দেয়ার উইথ ইউ। So this is happening, and this is original. This is one of the original Indian-based technologies. AI কতগুলো সাংঘাতিক দিক আছে। এই যে ছবিটা দেখছেন, একটা হিজিবিজি টাইপের ছবি দেখতে লোক বলবে কি ছবি এটা, একটা বিচ্ছিরি টাইপের ছবি। দিস ইজ আ ব্রেথ টেকিং ডিসকভারি। এটা হচ্ছে এআই একটা প্রোটিনের 3 ডাইমেনশনাল স্ট্রাকচার অ্যানালাইজ করছে।
আগে যখন মানুষ একটা প্রোটিনকে অ্যানালাইজ করতো 2 ডাইমেনশনে বুঝতে পারতো, 3 ডাইমেনশনে বুঝতে বছর কেটে যেত। এআই ইজ এবল টু ডু ইট ওভার ডেজ। যখন কোভিডের আমরা ঝামেলায় পড়লাম, এই কোভিডের মডার্না ভ্যাকসিন 80% ডেভেলপড হয়ে আটকে ছিল, কারণ ওর সিনথেসিস করতে পারছিল না, বিকজ দ্য 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ওয়াজ নট নোন অ্যান্ড মডার্না স্ট্রাকচার ওয়াজ ডিফাইন্ড বাই এআই। 1967 পরে পৃথিবীতে এখনো একটা অরিজিনাল অ্যান্টিবায়োটিক আসেনি। দ্য লাস্ট অরিজিনাল অ্যান্টিবায়োটিক যেটা আমরা ল্যাবে ফেল করেছি টু সিনথেসাইজ, হ্যালিসিন ইজ ওয়ান অফ দ্য লাস্ট সিনথেটিক অ্যান্টিবায়োটিক্স which has been measured by AI. অনেক অনেক আমরা হাইটেক কথাবার্তা বললাম। এই যে ধরুন যেগুলো আমাদের একেবারে গিজগিজে বিজি হসপিটাল, হ্যাঁ, গভর্নমেন্ট হসপিটাল, পিজি হসপিটাল, মেডিকেল কলেজ, সেবা প্রতিষ্ঠান, এই টাইপের হসপিটালে কখনো গেছেন? হাজারো হাজারো মানুষ ওপিডিতে ভিড় করছে, লোকে হিমশিম খাচ্ছে অর্গানাইজ করতে। হসপিটাল অর্গানাইজেশন ইজ ওয়ান অফ দ্য মেইন এরিয়াস যেখানে আমরা আজকে এআইকে ইউজ করতে পারি। এআই এর ঝামেলা আসবে, এআই এর সমস্যা কোথায় আসবে জানেন? যে লাস্ট মিনিট তিন চারেক আপনাদের বলি যে উই হ্যাভ টোল্ড ইউ দ্য গুড নিউজ সো ফার, নাও হোয়াট ইজ দ্য ব্যাড নিউজ? দ্য ব্যাড নিউজ, যে প্রথম যে ধাক্কাটা এআই আসতে চলেছে ইজ অন ম্যান পাওয়ার। সো এমপ্লয়েবিলিটি, আমরা সবাই এক একটা কাজ করি, আমার সবাই মনে হয় যে আমার এই দক্ষতাটা আছে, আমার এই স্কিল সেটটা আছে। আজকে আপনার সাথে কথা হচ্ছিল লেকচারের আগে, হোয়াট ইজ এডুকেশন, হোয়াট ইজ স্কিল, হোয়াট ইজ এক্সপিরিয়েন্স। কত এই যে আমরা এখন যে স্কুল, কলেজ, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসি করছি, আমার তো মনে হয় এই এডুকেশন সিস্টেমের আয়ু আর 3 বছর আছে কিনা সন্দেহ। আপনি কার সঙ্গে পরীক্ষায় নেমেছেন? আপনার সব থেকে শ্রেষ্ঠ প্রতিযোগিতা হচ্ছে সেই স্মার্টফোনটা। যার পকেটে স্মার্টফোন আছে তার কি দরকার আজ পড়াশুনো করে? আপনি যা প্রশ্ন করবেন আপনাকে তো চ্যাট জিপিটি তার 3 গুণ বেশি উত্তর দিয়ে দেবে। তাহলে এই যে হেলথ কেয়ার থেকে শুরু করে ব্যাংক, ফাইন্যান্স, হেলথ কেয়ার, অ্যাকাউন্টেন্সি, এডুকেশন, প্রত্যেকটা দিকে একটা স্কিল এবং এমপ্লয়েবিলিটির একটা প্রশ্ন আমাদের দেশে আসতে যে কোনো জিনিসের মতো একটু সময় লাগবে। বাট দ্য ফার্স্ট ইম্প্যাক্ট, খবরের কাগজে দেখবেন কোনায় কোনায় সব ছোট ছোট খবর পাবেন। কালকে মাইক্রোসফট 12,000 ছাঁটাই করেছে, এরপরে অ্যামাজন, ওরা আবার শয়ে শয়ে কেউ ছাঁটাই করে না। ওই কোম্পানিরা কে কত বড় দেখানোর জন্যে কেউ আজকে 10,000 ছাঁটাই করলে এ কালকে 20,000 ছাঁটাই করবে, লক্ষ লক্ষ মানুষ কাজ করে। সো এই যে খবরগুলো কাগজে পাচ্ছেন এখন, এগুলো আসবে অ্যাবসলিউটলি অ্যাট দ্য ডোর স্টেপ। যে কোনো কাজ, যে কাজটা রেপিটেটিভ, যে কাজটার মধ্যে আপনার কোনো অরিজিনাল কন্ট্রিবিউশন নেই, যে কাজটা নন অ্যানালিটিক্যাল, এই সমস্ত কাজের ওপরে একটা বিরাট ধাক্কা আসতে চলেছে। দ্য ইয়াং পিপল টুডে, যারা নিজেদের আজকে কাজকর্মের জন্যে ইউ আর ট্রেনিং yourself for a productive life, for a professional life, আমাদের জিজ্ঞেস করবেন না, কারণ আমরা একটা একদম দস্য বোকা, আমরা কিছু জানি না। What constitutes skill, what constitutes experience is a big question. এআই ভুল করে। এআই যখন কেন এআই ভুল করবে? এআইকে আপনি যা ডেটা দিয়েছেন, যে ইনস্ট্রাকশন দিয়েছেন অ্যালগরিদম, এআই তার উপরে কাজ করে। আর এআই সায়েন্টিস্ট যারা, তারা তো অবভিয়াসলি চালাক লোক, খুব বুদ্ধিমান লোক। এআই নিয়ে ঘাঁটাঘাঁটি করলে দেখবেন এআই এরর বলে কোনো জিনিস নেই। ওরা সুন্দর করে মসৃণ করে বলে এআই হ্যালুসিনেটস। হ্যাঁ, তার একটা বিভ্রান্তি হয়েছে। আরে আপনি বলবেন চ্যাট জিপিটিকে বলুন না,
আমাকে ভুল উত্তরটা কেন দিলে বলো তো, উত্তরটা তো ঠিক নয়। আপনি জিজ্ঞেস করুন, ও আপনাকে উত্তর দেবে যে আমার একটু মাথা ব্যথা হচ্ছিল, আই এম হ্যালিউসিনেটিং, আমার মেজাজটা ঠিক ছিল না। সো এআই ইজ ভেরি রিলাক্টেন্ট টু অ্যাকসেপ্ট, কিন্তু এআই যথেষ্ট এরার, যথেষ্ট না, সাম এরার রেট আছে। তাদের বলে আমাদের দেশে আপনি খুব শুনে টুনে আমার মতো একটা বোকা লোকের কথা শুনে আপনি বললেন ঠিক আছে আমি আজকে বাড়ি গিয়ে একটা এআই মডেল তৈরি করব। আপনি একটা অ্যালগোরিদম লিখলেন, এদের মতো বুদ্ধিমান ছেলেপুলে আছে দু চারটেকে বসিয়ে দিয়ে আপনি একটা কোড লিখলেন, নিয়ে বললেন আমি একটা হিস্ট্রি ফ্রেন্ডলি একটা এআই মডেল তৈরি করব, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, তার মধ্যে প্রচুর ডেটা দেবো। প্রথম কোথায় আপনি আটকে যাবেন? ইলেকট্রিক বিলে। হ্যাঁ, বুদ্ধিতে আটকাবেন না, বুদ্ধিতে আটকাবেন না। এই যে ছেলেমেয়েরা আছে প্রচুর বুদ্ধি ওদের, কিন্তু এই যে এক একটা ডেটা সেন্টার, আমরা বলছি না মডেল, মডেলের মধ্যে আমি ডেটা দিচ্ছি, সেই ডেটা সে সমানে চার্ন করছে, দে কনজিউম পাওয়ার লাইক এনিথিং। এই যে চ্যাট জিপিটির সেন্টারটা মাইক্রোসফট চালায়, চ্যাট জিপিটিকে রান করতে 2টো নিউক্লিয়ার পাওয়ার স্টেশন লাগে। আজকে আপনি যদি চ্যাট জিপিটির পাওয়ার ডেটা সেন্টারটা যদি ব্যাঙ্গালোরে আনেন, সমস্ত ব্যাঙ্গালোরের জল শুকিয়ে যাবে, কারণ এত জল লাগে ওটাকে কুল করতে। সো দেয়ার ইজ এ ট্রিমেন্ডাস রিসোর্স ম্যানেজমেন্ট। ভারতবর্ষ, উই আর হ্যাপি টু সে যে ইন্ডিয়াতে বিশেষ করে দ্য ইয়াং জেনারেশনের মধ্যে দে আর ভেরি অ্যাওয়্যার, দে আর টেকিং ইট আপ। ইন্ডিয়াতে আমাদের অবভিয়াসলি লিমিটেশন আছে। আমরা বলি আমরা 3 নম্বর 4 নম্বর ইকোনমি, চায়নার থেকে আমাদের পার ক্যাপিটা ইনকাম আমেরিকার 7 ভাগের 1 ভাগ, আমরা চায়নার 4 ভাগের 1 ভাগ। এখনো আমাদের দেশে 40% লোকের কাছে ইন্টারনেট নেই। বাট ইন স্পাইট অফ অল দ্যাট, ইন স্পাইট অফ অল দ্যাট ডিস্টারবেন্সেস, আমরা এখনো নাম্বার 3 ইন টেকনোলজি বিল্ড আপ। আর যেখানে আপনি অনেক রকম মধ্যে মধ্যে সোশ্যাল মিডিয়া টেলিভিশন চ্যানেলে শিখবেন যে আমরা নাকি চায়নার সঙ্গে কম্পিটিশন করছি, চায়নার সঙ্গে কম্পিটিশন করার আজকের দিনের কোনো প্রশ্ন ওঠে না। আমাদের যত এআই পেটেন্ট আছে চায়নার তার থেকে পেটেন্ট আছে 30 গুণ। আমাদের কাছে যতগুলো সুপার কম্পিউটার আছে ওর কাছে সুপার কম্পিউটার আছে তার বোধহয় 25 গুণ। সুতরাং আমাদের কথাটা ভাবতে হবে, কি করে আমরা এই টেকনোলজিকে আমাদের মানুষের কাছে পৌঁছাতে পারি। ওই ছেলে মানুষই করে কতগুলো ছেলে মানুষই কথাবার্তা যে আমি ইউএস এর সঙ্গে কম্পিট করছি, চায়নাকে আমরা একেবারে মেরে দিয়ে বেরিয়ে যাব, এই সব কথাবার্তাগুলোর কোনো দাম হয় না। তাহলে যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে এই যে টেকনোলজি, আমরা এখনো সেই একটা 14-15 বছরের ছেলে মেয়ের মতো ধেই ধেই করে নাচছি যে এর অ্যাপ্লিকেশনটা কি হবে, যে ইজ ইট আ ব্লেসিং অর ইজ ইট আ কার্স। এখন আমরা যদি এটাকে ঠিক করে সিলেক্টিভলি অ্যাপ্লাই করতে পারি, কোন কোন এরিয়াতে অ্যাপ্লাই করলে এর কাজ ভালো হবে, এর থেকে সাধারণ মানুষ অ্যাক্সেস করতে পারছে কিনা, আমরা এর থেকে অ্যাফোর্ডেবিলিটি কস্ট কন্টেন করতে পারছি কিনা, ইজ ইট কন্ট্রিবিউটিং। এই যে আমরা এত ডাক্তারি করেছি, করে কি করেছি? আমরা তো মানুষকে 60 বছরের মধ্যে তার 25 বছর বেশি আয়ু দিয়েছি। আজকে যে আমার অ্যাভারেজ এজ ইজ 70 ইয়ার্স, ইটস বিকজ অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেডিসিন। তাহলে আমরা যে শক্ত কাজটা এতদিন সবাই মিলে করেছি, তাহলে অ্যাপ্লিকেশন অফ এআই সেই পজিটিভ দিকে কাজটাকে চালিয়ে যেতে পারবে কিনা। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি একটা ইনঅ্যাটেন্টিভ চাইল্ডের মতো, ওই যে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারের মতো যত্রতত্র এটাকে অ্যাপ্লাই করছি, যেখানে অ্যাপ্লাই করার নয় সেখানে করছি, আমার কস্ট কমবে বলে যে মডেলটা এরার প্রোন সেই মডেলটা অ্যাপ্লাই করছি, এমন বাউন্ডুলের মতো আমরা এটাকে চালাচ্ছি, এর থেকে প্রচুর এরার রেট আসছে। এর থেকে আমরা কিছু বুঝলাম কি বুঝলাম না, হঠাৎ করে আমাদের মধ্যে 50% জব লস হয়ে বসে রইল। দ্যাট উইল বি আ সোশ্যাল জার্নি। তাহলে এখন আমরা যে জাংশনে দাঁড়িয়ে আছি, যে ক্রস রোডে দাঁড়িয়ে আছি,
The most important question is responsible application. এখন প্রশ্ন হচ্ছে, কথাটা বলা খুব সহজ, but who does this responsible application? লাস্টে একটা স্লাইড আপনাকে দেখাবো। এখানে জেফ্রি হিন্টন, তাকে নোবেল প্রাইজ দেওয়ার পরে তাকে ইন্টারভিউ করা হচ্ছে, এবং পরে এক সময় ইন্টারভিউটা শুনবেন, তখন ওকে চিন্তা করা, তখন হিন্টনকে একটা প্রশ্ন করা হয়েছিল, দিস ইজ দ্য ইভিনিং অফ হিম গেটিং দ্য নোবেল প্রাইজ, যে আপনার যদি একটা চিন্তা থাকে, সেই একটা চিন্তাটা কি? তখন হিন্টন খানিকটা চিন্তা করে বলেছিলেন, আমি খালি ভাবছি যে এর কতদিন সময় লাগবে মানুষকে টপকে যেতে, যে উই হ্যাভ জাস্ট ডিসকভার্ড সামথিং দ্যাট ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান আস। আর এখন মহারাজ জানবেন, আজকে RKM probably has the largest series of lectures in it, সেটা নিয়ে পরে একদিন কথা হবে সুযোগ পাওয়া হলে, যে AI কে আপনি কনসিয়াসনেস বলবেন না বলবেন না, হোয়াট ইজ ইন্টেলিজেন্স অ্যান্ড হোয়াট ইজ কনসিয়াসনেস। একটা হাসপাতালের ছবি দেখিয়ে প্রায় শেষ করব। এই হাসপাতালটা বেজিং থেকে গোটা 10 কিলোমিটার দূরে। Facility diagnoses and treats patients with minimal human intervention, achieving a 93.06% accuracy rate on major respiratory illnesses. Agent Hospital can treat over 10,000 patients in just days, a task that would take human doctors 2 years. It also provides a risk-free environment for medical students to train. অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম, তো মহারাজকে বলবো, মহারাজের কাছে একটা প্রশ্ন দিয়ে শেষ করব, যে স্বামীজির যদি সায়েন্স রিলেটেড কথাবার্তা দেখেন, তো স্বামীজির সঙ্গে বিশেষ করে 1893 পরে যখন নিকোলা টেসলার 2-3 বার কথা হয়েছিল, স্বামীজি সায়েন্স সম্বন্ধে একটা কথা বলতেন, যে সায়েন্স ইজ নাথিং বাট দ্য ফাইন্ডিং অফ ইউনিটি। আই এম নট শিওর যে আমরা কতজন মানুষ এখনো সেই কথাটার মর্মার্থটা ইউটিলাইজ করেছি। আমরা জানি না আমরা যে ফিলোসফিক্যাল, যে স্পিরিচুয়াল অ্যান্ড যে সিভিলাইজেশনাল ইউনিটির কথা বলছি, এই যে আমি আপনি একটা জায়গায় এসে দাঁড়ালাম যেখানে আমাদের বুদ্ধিমত্তাকে হয়তো অচিরেই টপকে যাবে আমাদের সৃষ্টি। নাও দ্য কোয়েশ্চেন রিমেইনস, এটা ইউনিটি না এটা কনফ্লিক্ট? স্বামীজির এই ছবিটা আপনারা অনেকেই দেখেননি, তার একটাই কারণ, দিস ইজ AI জেনারেটেড। থ্যাংক ইউ, নমস্কার।